ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। চলতি নভেম্বর মাসের 9 দিন অতিবাহিত হলেও বাকি দিনগুলো রাজনীতির গতিপথ নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই মাসেই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও গণভোট নিয়ে সরকার, বিএনপি ও জামায়াতকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যমত্য হওয়ার সময় বেঁধে দিলেও তারা আলোচনার পথে না, রাজপথের কর্মসূচির দিকে ঝুঁকছে। আগামী 11 তারিখে ঢাকাকে জনস্রোতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে জামায়াত বলেছে, সোজা আঙুলে ঘি না উঠলে তারা আঙুল বাঁকা করবে। অন্যদিকে বিএনপিও ভেসে আসা দল নয়, পাল্টা হুমকি দিয়ে বলা হয়েছে, বড় দল হিসেবে বিএনপি রাজপথে নামলে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাবে। বড় এই দুই দল পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত করলেও এনসিপি এক্ষেত্রে অনেকটাই নমনীয়তা প্রকাশ করে চলেছে। এদিকে আবার বিএনপি ও জামায়াতের বিপরীতমুখী অবস্থানের সুযোগ আওয়ামী লীগ নিতে চাইছে বলে মনে করছেন অনেকে। আগামী 13 নভেম্বর পতিত শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে অস্থিরতা সৃষ্টি করার পায়তারা করছে। এই লক্ষ্যে তারা লকডাউন কর্মসূচির ঘোষণা দিলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই বিষয়ে সরকার শঙ্কিত নয়। সব মিলিয়ে নভেম্বর মাস কি বাংলাদেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি না হলে রাজপথে শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা কেন? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজুবা জাবিন এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে স্বাগত জানাচ্ছি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে আজকে রাজকাহন শুরু করতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোট নিয়ে বিএনপি ও জামায়াতকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ঐক্যমত্য হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দেয়া হলেও আলোচনায় না গিয়ে তারা রাজপথের কর্মসূচির দিকে ঝুঁকছে, এমনটাই দেখা যাচ্ছে। এবং অনেকে এটাকে বলছেন নির্বাচনের প্রস্তুতি, আবার অনেকে এটাকে দেখছেন নির্বাচনের আগে রাজপথ উত্তপ্ত করার কোনো কৌশল। একটু জানতে চাই, এটা কি আসলেই সংস্কার আদায়ের কোনো লড়াই, নাকি আসলেই নির্বাচনের আগে রাজপথ যে উত্তপ্ত করা সেটার কোনো হিসাবি কৌশল? সেই সাথে আমি একটু জানতে চাই, সামনে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে ভোটের প্রস্তুতির পাশাপাশি সরকারকে সহযোগিতা না করে এই যে রাজপথে দলগুলোর বিপরীতমুখী অবস্থান, এটাই বা কেন? আর এটা তো চলতে থাকলে এই যে নির্বাচনের আগে প্রস্তুতি কিংবা এই ডিসেম্বরের তফসিল ঘোষণায় দায় হয়ে দাঁড়াবে, কি মনে করছেন? ধন্যবাদ তানিয়া, রাজনবা এবং মোশাররফ ভাই সহ দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা আজকে তো প্রায় এক সপ্তাহ ধরে একই জিনিসই আমরা দেখতে পাচ্ছি, যে একটু উত্তেজনা আছে। আসলে ওই যে আমাদের দেশে মানুষ বলে না যে মানে এখন তো আমি খাবো না বলেছি, এখন তো আর সাধলেও খেতে পারছি না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো দলের মধ্যে, এটা আমি বারবারই বলেছি, যে একটা ইগোর সমস্যা এসে দাঁড়িয়েছে এবং এখান থেকে ওনারা নিজ থেকে সরবেন না, এটা আমরাও চেষ্টা করেছি। কারণ এটাকে ওনারা এমনভাবে নিয়েছেন যে মনে হচ্ছে যেন আমি যদি সরে যাই তাহলে তো আমি হেরে গেলাম। একদম আমাদের গ্রামের ট্র্যাডিশনাল বউ শাশুড়ির ঝগড়া, বা আমাদের ওই যে ভাইয়ে ভাইয়ে বোনে ভাইয়ে ঝগড়া হলে এটা হয়। তো এটা খুবই দুঃখজনক এবং আমরা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন, এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যেও একটা আতঙ্ক, মানুষের মধ্যে একটা উদ্বেগ থাকবে, পাশাপাশি সরকারেরও এক ধরনের ফেলিউরের সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ আমরা দেখেছি সরকার কোনো স্ট্রং এবং ক্লিয়ার পজিশন নেয় না। সরকার একটা পজিশন নেয়, তখন যখন দেখে কেউ প্রতিক্রিয়া দেখাচ্ছে তখন আবার তার সাথে আলোচনা করে, আবার যখন পাল্টা আলোচনা হয় সরকার আবার পিছু হটে। এই ধরনের সরকারের কাছেও আমরা দেখেছি যে তাদের দৃঢ় কোনো অবস্থান নাই। এবং আমি বলতে পারেন যে কিছুটা বুঝেই ফেলেছি যে সরকার আসলে তাদের এই চরিত্র বদলাবে না, ওনারা এই অবস্থানেই থাকবেন, যেটা অনুচিত ছিল। সরকারের একটা ফার্ম পজিশন শো করা দরকার ছিল এবং সেখানে সবসময় বলা উচিত ছিল যে এটা আমরা ফিল করেছি, আমরা মতামত নিয়েছি এবং এটাকে আমরা কারেক্ট মনে করছি। এখন দেখেন 2-3টা মেজর জায়গা যেটা আমরা এতদিন ধরে আলোচনা করছি এবং এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারি নাই, সেটা হচ্ছে গণভোটটা কি আগে হবে না একই সাথে হবে। জামাত খুব স্ট্রং পজিশন নিয়েছে, এনসিপিও ছিল এই পজিশনে, কিন্তু এনসিপি কিছুটা রিল্যাক্স করেছে, বা বলতে পারেন যে তারা কিছুটা নমনীয় হয়ে বলেছে ঠিক আছে, এটা ভোটের দিন হলেও হতে পারে, অসুবিধা নেই। আমরা আগেই বলেছিলাম যে এটা নিয়ে এত বড় ধরনের বিভেদের প্রয়োজন নাই। আরেকটা বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নোট অফ ডিসেন্টগুলো থাকবে কি থাকবে না। তো এটার ব্যাপারেও কিন্তু আর্গুমেন্ট
যথেষ্ট হয়েছে আমরা বলেছি যে এটা আমাদের আর্গুমেন্ট আমরা তুলে ধরেছি। এখন সরকার চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত নিলেই সমাধানটা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সরকার সিদ্ধান্ত নেওয়ার পর যদি এই অচলাবস্থাটা থাকে, কেউ যদি মনে করে যে না এটা আমার পক্ষে গেল না, আমি এটা মানব না, তাইলে কি হবে? তাইলে আমি মনে করি সরকারের কাছে আর একটাই পথ খোলা থাকবে, সেটা হচ্ছে ঠিক আছে আপনারা তাইলে মানে আমার রায় যেহেতু মানছেন না, আমার কথা যেহেতু আপনারা শুনছেন না, সুতরাং আমাকে চলে যেতে হবে। তখন সরকারের এই চলে যাওয়ার মানে মধ্য দিয়েই আমি যেটা মনে করি যে আরেকটা ফেজে আমরা ঢুকবো, এবং সেই ফেজে যখন আমরা ঢুকবো তখন কিন্তু নির্বাচনের অনিশ্চয়তা, তখন আবার নির্বাচন হওয়া, আবার গণভোট হওয়া, সবগুলো বিষয়ই কিন্তু একটা তালগোল পেকে যাবে। তো এই জায়গা থেকে আমি যেটা মনে করি যে শেষমেশ হলেও ওনাদের মধ্যে হয়তো বোধোদয় হবে, ওনাদের মধ্যে হয়তো শুভবুদ্ধির উদয় হবে। সরকার একটা কাজ করতে পারে, যেটা আমরা সরকারকে অনুরোধ করতে পারি, সেটা হচ্ছে এই বিবাদমান দুই দলকে নিয়ে সরকার একসাথে বসতে পারে অথবা আলাদা আলাদা বসতে পারে। বসে সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে আর কোনো আলোচনায় সরকার যাবেন না, সেই না ক্ষেত্রে আলোচনা তো আমি মনে করি একদম কোর্স কমপ্লিট হয়ে গেছে, আলোচনার আর কিছু বাকি নেই। এই প্রসঙ্গ তুলে মুজিবুর রহমান মঞ্জু আরেকটু জানতে চাই, এই যে বিএনপি জামাতকে সমঝোতায় আনার জন্য 9 দল গঠন করা হয়েছিল, আপনারাও সেখানে ছিলেন, একটু জানতে চাই সেই পৃথক বৈঠক কি আপনারা করেছেন কিনা, যেটা আপনারা বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে করবেন, এবং দলগুলোর সাথে সেই বৈঠক কতটা অগ্রসর হয়েছে, নাকি এই যে আপনাদের 9 দলের পক্ষ থেকে যে উদ্যোগ সেটা ভেস্তে গেছে, কি বলবেন? না, আমরা আসলে আগ্রহীও ছিলাম না এই উদ্যোগটা নেওয়ার জন্য। এটা গণতন্ত্র মঞ্চই আগ্রহ করেছে। গণতন্ত্র মঞ্চ আগ্রহ করে আমাদের 3টা দলকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, এনসিপিকে, আমাদেরকে এবং গণ অধিকার পরিষদকে। তো স্বাভাবিক ওনাদের আমন্ত্রণে আমরা সাড়া দিয়েছি। সেখানে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, ঐক্যমত্য তৈরি হয়েছে। ঐক্যমত্য তৈরি হওয়ার পরে কথা হয়েছে যে ওই দলগুলোর সাথে আমরা আলোচনা করতে পারি কিনা। আমি একটা দায়িত্ব ছিল, আমি এক পক্ষের সাথে আলোচনা করেছি, জোনায়েদ সাকির উপর দায়িত্ব ছিল, উনি আরেকটা পক্ষের উপর আলোচনা করেছেন। আলোচনা করে আমরা যেটা দেখলাম যে ওনারা বসতে রাজি আছেন, কিন্তু ওনাদের পজিশন থেকে সরতে রাজি নাই। তো সরতে যদি রাজি না হন, বসার তো কোনো মানে হয় না। আমরা বসবো, হয়তো সব দলের অনেকগুলো টেলিভিশন ক্যামেরা যাবে, সেখানে আমরা আবার একই কথা বলবো। খুব এটাকে আমরা মনে করেছি যে সময় নষ্ট করা হবে আর কি, সেজন্য আমরা আর উদ্যোগটা নেই নাই। তা আমি আপনাকে বলছি যে এই জায়গাটা যদি ক্লিয়ার করা না হয়, নির্বাচন নিয়ে কিন্তু শঙ্কা, আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের এটা কতটুকু ইয়ে করবে, আমি মনে করি উভয় দলের জন্যই বা আমাদের সব দলের জন্যই নির্বাচনের জন্য কিন্তু একটা থ্রেট তৈরি হবে, এবং এটা ইলেকশনের উপর প্রভাব পড়বে, মানুষ বিরক্ত হবে। জি, তাজনুবা জেবিন, একটু আপনার কাছে আসতে চাই, এই যে বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থান রাজপথে, সেই ক্ষেত্রটা যদি একটু চিন্তা করি, আপনারা নমনীয় ছিলেন, কিন্তু নমনীয় থাকলেও বাকি দলগুলো রাজপথে সোচ্চার। এই যে নভেম্বর ঘিরে কি এই সোচ্চার কিংবা এই যে রাজনীতির বিষয়টি আসছে বারবার, এটা কি আরো উত্তপ্ত হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু নির্বাচন সামনে, রাজপথ দখলের যে বিপরীতমুখী অবস্থান, সেটার কারণে কি বাংলাদেশের যে পরিস্থিতি, বিএনপি জামাতের এই বিপরীতমুখী অবস্থানের কারণে সেই পরিস্থিতিকে আরো অনিশ্চয়তার দিকে যাচ্ছেন কিনা? সেই সাথে মুজিবুর রহমান মঞ্জু যেমনটা বলছিলেন যে সরকার যে সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই কোনো দলের বিপক্ষে সেই সিদ্ধান্তটা আসবে, তখন কি তারা আবার বিপরীতমুখী কোনো অবস্থানে যাবেন কিনা? তখন কি এই যে নির্বাচন নিয়ে যে শঙ্কা, যে নির্বাচন হবে কিনা জনমনে প্রশ্ন আসছে, সেই শঙ্কা কি আরো বাড়বে কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই মুখোমুখি অবস্থানটা এই মুহূর্তে জরুরি কিনা, এবং এই মুখোমুখি অবস্থানের ফলে কি হবে এটার থেকেও শঙ্কা আমার কাছে যেটা মনে হয় জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে আশঙ্কাটা তৈরি হয়েছে। আমরা যে সংস্কার প্রক্রিয়াগুলা বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে যে আমাদের আশঙ্কা ছিল, গত 7-8 মাস যে আমরা অনবরত বিভিন্ন বক্তব্যে আমরা বলেছি যে 3 জোটের রূপরেখার মতো যাতে এরকম না হয়, এই আশঙ্কাটা না হয়, আমরা কিন্তু এখন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং এটার আইনি ভিত্তিটা নিয়ে শেষ প্রান্তে আছি। কিন্তু আমরা দেখছি গত কয়েকদিনের বিভিন্ন জনের বক্তব্যে জুলাই সনদের প্রয়োজনীয়তাই নাই, জুলাই সনদ চাপিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে কিছু লোক এসে, যুক্তরাষ্ট্র থেকে এসে এটা চাপিয়ে দিয়েছে, এই ধরনের বয়ান কিন্তু আমরা দেখছি। যে সংবিধানে গণভোট বলে কিছু নাই, এসব বক্তব্য তো এখন আসার কথা ছিল না, কারণ বিএনপিও জামাতও সবাই কিন্তু খুব হেসে খেলে আনন্দের সাথে কিন্তু 17 অক্টোবর গিয়ে এটাতে সই করে এসেছিলেন। তাদেরকে দেখে একবারও মনে হয় নাই কিন্তু এটা চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন কিন্তু গণভোটের সময়
এটাকে ঘিরে তর্কটা উঠলেও মুখোমুখি অবস্থানে গেল, নোট অফ ডিসেন্ট নিয়েও গেল, যে জিনিসটাতে একমত হয়েছে, যে জুলাই সনদে সবাই একমত হয়েছে, সইও করেছে, সেটাকেই কিন্তু নাকচ করে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু তাদের বক্তব্যে দেখা যাচ্ছে বড় বড় নেতাদের। তো এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় আশঙ্কার বলে মনে হয়। কারণ আপনি দেখেন, আপনি গণভোট কখন হবে এই বিষয়টা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, কেন এই জিনিসটাকে টেনে জাতীয় ইস্যু বানানো হলো। জামাত যখন লোয়ার হাউসে পিয়ার চাইলেন, তখনও কিন্তু তারা আলোচনা চলাকালীন রাজপথে চলে গেলেন। তাদের কাছে কিন্তু কোনো ধরনের ব্যাখ্যা থাকে না যে কেন লোয়ার হাউসে আপনারা পিয়ার চান। এটার একটা কোনো তাদের রাজনৈতিক অবস্থানের পিছনে তাদের কোনো যুক্তি তারা কিন্তু ওরকম দেখাতে পারেন না, এবং এটার আদৌ সম্ভব কিনা বাংলাদেশের বাস্তবতা এটাও তারা দেখেন না। গণভোটের সময়টাও কিন্তু এরকম, ধরেন হলো নভেম্বরে গণভোট, রাজি হয়ে গেল সব পক্ষ, ইসি কি গণভোট আয়োজন করতে পারবে কিনা, তাদের সে সক্ষমতা আছে কিনা, এইটা নিয়ে তাদের কোনো স্টাডি আছে কিনা, আলোচনা আছে কিনা, এটা না করে তারা একজন উত্তপ্ত বক্তব্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতিটাকে মানে একটা মনে হচ্ছে আর্টিফিশিয়ালি যেন উত্তপ্ত করার একটা টেন্ডেন্সি। সো এটা কিন্তু ভালো লক্ষণ না। কখন? যখন আপনি মনোনয়ন তালিকা, প্রার্থী তালিকা আপনি প্রকাশ করে ফেলেছেন। দেখেন, যে জামাত এত কিছু চাচ্ছে তারা সবার আগে প্রার্থী তালিকা দিয়েছে 300 আসনে, মানে যেটাতে ট্রেডিশনাল যে নির্বাচন হবে ওই নির্বাচনকে মাথায় রেখে। তাহলে এই জিনিসগুলা কিন্তু এই মুহূর্তে একেবারেই আমার মতে এগুলো বেদরকারি। কারণ মঞ্জু ভাই যেটা বললো অনেকখানি কিন্তু বলে ফেলেছে যে ওই যে যুদ্ধের মধ্যে ইগো ক্ল্যাশ, কিন্তু কয়েকজন পুরুষের মধ্যে আমরা ইগো ক্ল্যাশটা দেখছি। তারা যে একটা ঐতিহাসিক দায়িত্বে আছে এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, এটা বাস্তবায়ন না করে এই দায়িত্বটাকে ভুলে গিয়ে তারা কিন্তু মানে একটা কম গুরুত্বপূর্ণ ইস্যুকে ফোকাস করছে। আরেকটা বিষয় আমি বলি, আপনি দেখেন নোট অফ ডিসেন্টের ব্যাপারটা, আমরা এখানে 4 জন আছি, আমরা কেউ এটাতে একমত হতে পারলাম না, কোনো বিষয়ে আমরা একমত হতে পৌঁছাতে পারলাম না। তাহলে আমরা সব সময় বলি জনতাই হচ্ছে ক্ষমতার উৎস, তারাই সবচেয়ে ক্ষমতাধর। তাহলে গণভোটে এই প্রশ্নটা তাদের হাতে ছেড়ে দিলে তো এখানে আর কোনো সমস্যা নাই। এটা তো খুবই সহজ একটা ব্যাপার এখানে। আর বিএনপিও খুব বড় রাজনৈতিক দল, জামাতও তাদেরকে অনেক শক্তিশালী মনে করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নির্বাচনগুলোর পরে। তাহলে জনগণ তো আপনাদেরকেই ভোট দিবে। প্রথমেই কিন্তু বলটা ছিল বিএনপির কোর্টে। তারা যদি গণপরিষদ নির্বাচনে রাজি হয়ে যেত, এই নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারটা তাদের কাছেই যেত, তারাই সংখ্যাগরিষ্ঠতা পেত। সেখান থেকে তারা রাজি হলো না, কিন্তু এই রাজি না হওয়ার পিছনেও কিন্তু কোনো ধরনের যুক্তি নাই। সবসময় পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে কমফোর্ট জোন থেকে বের হওয়া, নতুনকে এই মানে প্রত্যাখ্যান করার অনেক অজুহাত তাদের কাছে থাকে। জামিন, এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিএনপি, জামাত তাদের গণভোটের বিষয় নিয়ে যে যার অবস্থানে অনড় আছে এবং তারা থাকবেন এমনটাই তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এই যে সরকারের কোর্টে এখন সরকারের তরফ থেকে যে সিদ্ধান্তটা আসবে তারপরে নির্বাচন পেছানোর কোনো অবস্থা তৈরি হতে পারে কিনা? নির্বাচন পেছানোর মতো যাতে কোনো অবস্থা, যেহেতু এক দলগুলো এক সমঝোতা না আসলে আসলে নির্বাচন হবে, নির্বাচন পেছানোর মতো যাতে কোনো অবস্থা তৈরি না হয়, এটার দায়িত্ব অন্তত সরকারকে নিতে হবে। সরকার যে দুর্বলতা গত 1 বছর 1.5 বছর গণ অভ্যুত্থানের পর থেকে দেখিয়ে আসছে, অন্তত শেষ বেলা এটা কিন্তু সে কোনোভাবেই যাতে সে না করে এই আহ্বানই আমাদের থাকবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে সরকারকে সাহায্য করা উচিত। কারণ যে তৃতীয় শক্তির বা নির্বাচন বানচালের ঘটনা বা সবকিছু মেসড আপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা যে দেখা দিচ্ছে, সেটা যেই পক্ষ থেকে এটা আসুক না কেন, এটা বাংলাদেশের জন্য কখনো ভালো হবে না। তো সরকারকে অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে বোল্ড একটা ডিসিশন নিতে হবে। পাশাপাশি 2টা বড় রাজনৈতিক দলকে তাদেরকে আস্থায় নিতে হবে যাতে জুলাই সনদ বাস্তবায়নটাও ঠিক মতো হয় এবং নির্বাচনটাও যাতে ফেব্রুয়ারিতে হয়। নিশ্চয়ই। এবিএম মোশাররফ হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের চলমান সব সংকট নাটকের অংশ। একটু জানতে চাই এখানে আসলে নাটক হিসেবে কোন বিষয়টিকে দেখছেন? জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ সেটিকে, নাকি ঐক্যমত্য কমিশনের যে 9 মাসের আলোচনা সেই বিষয়টিকে, নাকি এই যে 7 দিন সময় নির্ধারণ করে দিল সরকার ঐক্যমত্য হওয়ার জন্য, সেই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের জন্য, সেই বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমার যে জিনিসটা মনে হচ্ছে বা বিএনপি যেটা মনে করে যে অহেতুক কিছু ইস্যুকে কেন্দ্র করে আজকে রাজনীতির মাঠটা কেউ তার শক্তি দেখাতে চাচ্ছে, যে তাদের খুব একটা ইম্পর্টেন্সই রাজনীতি আছে, এইটা বোঝাতে চাচ্ছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি দেখবেন যে কথা ডক্টর জাবিন বলেছে বা মঞ্জু ভাই বলার চেষ্টা করেছে, একটা আলোচনা কিন্তু চলছিল ঐক্যমত্য কমিশনের এবং সবাই মিলে ওখানে স্বাক্ষরও করেছে।
হঠাৎ করে কিন্তু দেখলেন জামাত রাজপথে চলে গেল। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে তাদের একটা আলাদা পাওয়ার আছে, আলাদা শক্তি আছে, এটা জনগণকে এই মেসেজটা তারা দিতে চায়। এবং আমার মনে হয় সংকটটা ওইখানেই তৈরি হয়েছে। আপনি যে কথাটি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে বিএনপির পক্ষে কিছু নোটা, বিএনপি কি বলেছে আপনি দেখবেন, বিএনপি কিন্তু এই যে সনদে কিন্তু স্বাক্ষর করেছে এবং বলেছে সংবিধানে অন্তর্ভুক্ত এবং এই সনদের ব্যাপারে যা যা বাস্তবায়ন করা দরকার বিএনপি কিন্তু সেটা কমিটমেন্ট করেছে স্বাক্ষরের মাধ্যমে। সুতরাং এখানে বিএনপি নিয়ে এবং এটাও আপনি দেখবেন যখন সনদটা ওখানে স্বাক্ষরিত হয় সেখানে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটাও কিন্তু ওখানে উল্লেখ ছিল। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে যখন এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করা হলো তখন কিন্তু এটা নাই। তো এখানে বিএনপির বক্তব্যটা হলো এখানেই যে আমার যেই সিদ্ধান্ত হয়ে গেছে এবং সবাই মিলে স্বাক্ষর করেছে এটা তো আপনি বাদ দিতে পারেন। এবং বিএনপি কি বলেছে যে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা দলীয় যে ম্যানিফেস্টো হবে সেই ম্যানিফেস্টো স্পষ্ট ভাষায় আমরা উল্লেখ করব এই জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট আছে। যদি বাংলাদেশের ভোটাররা, বাংলাদেশের নাগরিকরা যদি মনে করে না বিএনপিকে সমর্থন করবে, বিএনপি সেটাও মেনে নেবে, আর যদি সেটা সমর্থন না করে সেইটাও বিএনপি মেনে নেবে। অর্থাৎ বিএনপির বক্তব্য কিন্তু স্পষ্ট, এখানে কোনো ধোঁয়াশার বলে কোনো কিছু নাই। বরং ফেব্রুয়ারির নির্বাচনটাকে যাতে দ্রুত এই পদে এগিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন না এই যে কথাটি বলা হচ্ছে হঠাৎ নিম্নকক্ষে পিআর করে একটা কিন্তু বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চাচ্ছে। এবং ওই যে কথা আপনি আপনার উপস্থাপনা বলেছেন যে 11 তারিখ ঢাকাকে জনসমুদ্রে ভাসিয়ে দেবে, তো ওনারা যদি জনসমুদ্রে ভাসিয়ে দেয়, অন্য দলও যদি ভাসিয়ে দেয়, তাহলে বাংলাদেশের অবস্থাটা কোথায় যাবে? এই জায়গায় আমার মনে হয় এই জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলি যেই ভূমিকাটা পালন করেছে এটা অব্যাহত রাখা উচিত। এখানে মঞ্জু ভাই আছে, শীর্ষ নেতা একজন। যদি হাইপোথেটিক্যালি আমরা চিন্তা করেন, যদি কোনো কারণে এই গভর্নমেন্ট ব্যর্থ হলো, তাহলে এই রাজনৈতিক দলরা যারা নেতৃত্ব দিয়েছে তারা কি হবে আগামী দিনে? তাদের যদি অন্য কোনো অশুভ কোনো কিছু বাংলাদেশে ঘটে, আমার তো মনে হয় কোনো রাজনৈতিক দল সেই অশুভ খেলা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। যার জন্য আমরা অনুরোধ করব যে আমাদের নিজেদের মধ্যে যতটুকু দূরত্ব আছে, ভুল বোঝাবুঝি, এইটাকে যতটুকু মিনিমাইজ করা যায় করে নির্বাচনের দিকে যদি আমরা যেতে না পারি, তাহলে বাংলাদেশ কিন্তু নানা চ্যালেঞ্জের মধ্যে আছে। এই দেখেন আপনি ইতিমধ্যে কিন্তু যারা পতিত, যারা দেশ ছেড়ে চলে গেছে, তারা কিন্তু নানা ধরনের হুমকি দিচ্ছে, কি শাটডাউন করবে, এই করবে। কতটুকু পারে না পারে সেটা আলাদা, কিন্তু জনমতে তো একটা সংকট তৈরি হয়। এই জায়গা থেকে মুক্তি দিতে পারে একমাত্র কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে বা সনদে যারা স্বাক্ষর করেছে এই রাজনৈতিক দলগুলি। আমি মনে করি যে এখনো সময় আছে আমাদের দলগুলি আলোচনায় বসে একটা সমাধানে যাওয়া উচিত। বিএনপির পক্ষে তো স্পষ্ট বলছে যদি মাননীয় প্রধান উপদেষ্টা ডাকে বিএনপি সেই ডাকে সাড়া দেবে। কিন্তু এ বি এম মোশাররফ হোসেন, প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তী সরকার প্রধান ওনাদের তরফ থেকে তো একদম বলে দেওয়া হয়েছে যে 7 দিন সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যদি 7 দিনের মধ্যে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্তে না আসে তাহলে সরকার আর আলোচনায় যাবে না, সরকার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। সেই ক্ষেত্রে যদি আপনাদের আপনাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত হয়, ধরে নিচ্ছি যদি হয় সেখানে একটি যদি অবশ্যই আছে, যদি হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? তখন আবার বলবেন না তো যে সরকার কোনো যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অগণতান্ত্রিক বা কোনো দ্বিমুখী অবস্থান থাকবে কিনা? না, এখানে বিএনপি কিন্তু স্পষ্ট জাতির কাছে কিন্তু কমিটমেন্ট করেছে। আপনি দেখবেন জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, বরং স্বাক্ষরের সাথে সাথে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে স্পষ্ট বলেছি যদি আগামী নির্বাচনে জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আমরা মানবো, আর না দিলে আমরা মানবো না, স্পষ্ট ভাষায় আমরা। সুতরাং এখানে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। বরং যে কথাটি মানে আমরা পত্রপত্রিকা দিকে দেখে বল কিন্তু এখন সরকারের কোর্টে, তারা সিদ্ধান্ত দেবে। আচ্ছা, সরকারের সিদ্ধান্ত যদি হয় গণভোট নির্বাচনের আগে হবে, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? আসলে সেটা বাস্তবতা কতটুকু আপনাকে সেইটাও তো একটু মূল্যায়ন করতে হবে। নিশ্চয়ই। যে বাংলাদেশের এমনি আমরা একটা টালমাটাল অবস্থার মধ্যে আছি, আবার আপনার গণভোট, আবার সংসদ নির্বাচন, এত ছোট্ট সময়ের মধ্যে কতটুকু বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? আমার মনে হয় নিশ্চয়ই উপদেষ্টা মণ্ডলী বা ডক্টর ইউনূস সাহেব সেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। জি, নিশ্চয়ই। এই আলোচনায় আমরা ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন।
আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন পক্ষগুলোর বিপরীতমুখী অবস্থানের সুযোগ আওয়ামী লীগ নিতে চাইবে, এমনটা স্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদি এমন হয় বিএনপি জামাতের যে বিপরীতমুখী অবস্থান, আওয়ামী লীগ সেই সুযোগটা নেবে, বিশ্লেষকরা যেটা বলছেন সেটা যদি সত্য হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে দুই পক্ষ নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে অবগত, তারা নিজেদের দ্বন্দ্বকে তাও এমন অবস্থায় নিচ্ছে কেন? আমি তো এটা জিজ্ঞেস করেছিলাম অনেক নেতাদেরকে, যে ধরেন শেখ হাসিনা যদি এইভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে না যেত, সে যদি বলতো যে ঠিক আছে লাস্ট মুহূর্তে এসে যে আমি পদত্যাগ করছি, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, একটা নিরপেক্ষ সরকার নির্বাচন পরিচালনা করবে, তাহলে কি হতো? তাহলে কিন্তু বিএনপি জামাত একটা মার্কার অধীনেই জোটবদ্ধভাবে ইলেকশন করতো আওয়ামী লীগের বিরুদ্ধে। ঠিক এখন যেমন এই যে আওয়ামী লীগ যদি কোনো আন্দোলন বা শাটডাউন বা কি বলছেন না আপনি, এগুলো যখন করবে না, তখন আপনি দেখবেন দুই দলের লোকেরাই কিন্তু এটাকে প্রতিহত করার জন্য তারা এক জায়গায় থাকবে। অবস্থাটা হচ্ছে এমন যে হাসিনার ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে তারা ঐক্যবদ্ধ, কিন্তু দেশের জন্য, দেশের প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ না। বিষয়টা কিন্তু অনেকটা এরকমই দাঁড়াবে, মানুষ সেটা মনে করবে। দেখেন এই যে বারবার আমরা এই কথাগুলো তুলছি, যে বিএনপিকে আমরা সবসময় বলতে শুনি, বিএনপি বলছে আমরা অনেক ছাড় দিয়েছি। ভাই ছাড় কেন দিবেন? আপনার এখানে তো আমরা কোনো জিনিস যে আমার কাছে আছে আমি ছাড় দিলাম, বিষয়টা তো এমন না যে আমি এটার মালিক আমি একটু ছেড়ে দিলাম, উনি একটু মালিক উনি একটু ছেড়ে দিল। বিষয়টা কেমন? বিষয়টা তো এমন না। বিষয়টা হচ্ছে রাষ্ট্রটা একটা ভুল জায়গায় চলে গিয়েছিল বা একদম ধ্বংসমুখ জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে আমরা রাষ্ট্রটাকে একটা জায়গায় আনতে চাই। আনতে গেলে স্বাভাবিকভাবেই বিএনপির কাছে মনে হতে পারে যে আমরা কিছু কাল্পনিক দাবি করছি। এটাই তো স্বাভাবিক। শেখ হাসিনা চলে যাবে, এটা তো একটা কাল্পনিক কল্পনায় ছিল, কিন্তু সেটাই তো হয়েছে বাংলাদেশে। সেটা যেহেতু হয়েছে সেটাই তো আপনাকে এক্সিস্ট করছে, যে আপনাকে একটা সঠিক জায়গা থেকে কল্পনাটা নিতে হবে। আমরা তো রাষ্ট্রটাকে সেরকম একটা মানে আদর্শিক কাল্পনিক জায়গায় নিয়ে সেখান থেকে আবার নতুন করে শুরু করতে চাই। সেই জন্যই তো তরুণরা বলেছে যে এটা একটা নতুন বন্দোবস্ত, সেই জন্য তো বলেছে যে এটা নিউ রিপাবলিক, সেই জন্যই তো বলেছে এটা বাংলাদেশ 2। এই কথাগুলো তো মিনিংফুল, তাই না? তা আপনি যদি বাংলাদেশ 2ই বলবেন, আপনি যদি নতুন বন্দোবস্ত বলবেন, তাহলে আপনি আবার পরিবর্তনে ভয় পাবেন কেন? তো এইটাই আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি এবং এখনও আমরা দেখছি। এই যে আপনি দেখছেন না, কেউ বলছে আমি জনস্রোতে ভাসিয়ে দেব। তো ভাই আপনি জনস্রোতে ভাসিয়ে দিলে আর যাদেরকে ভাসিয়ে দিবেন ওরা কি ভেসে যাবে? সবাই কি ডুবে মরে যাবে? মরবে না তো। এরকম জনস্রোত তো হঠাৎ করে ইন্ডিয়া পাকিস্তান থেকে আসে নাই তো। এই জনস্রোত তো দেশে ছিল, এই জনস্রোত তো হয়েছে, কিন্তু এই জনস্রোত দিয়ে তো আমরা হাসিনাকে ফেলতে পারি নাই। আমাদেরকে তো একটা নতুন জনস্রোত তৈরি করতে হয়েছে। নতুন জনস্রোত যেটা ছিল সেটা কিন্তু কোনো দলের পক্ষে ছিল না, সেটা কিন্তু কোনো একটা মতবাদ বা কোনো একটা মতাদর্শের দিকে জনস্রোতটা ছিল না। তো আপনি যেটা বললেন যে শেখ হাসিনার মানে আমি ধন্যবাদই দিতে চাই আওয়ামী লীগকে যে তারা শাটডাউন লকডাউনের কর্মসূচি দিচ্ছে। এটা দিলে কিছুটা হলেও হয়তো বিএনপি জামাতের মধ্যে কিছুটা ঐক্য তৈরি হবে। শেখ হাসিনা যত কিছু করুক সেটা মানে আমাদের ঐক্য ছাড়া ভালো কিছু মানে অন্য কিছু সে করতে পারবে না। কারণ মানে তার যেই রেপুটেশন নষ্ট হয়েছে, সেই যে দেশটাকে ধ্বংস করে গিয়েছে, এই তাজা অবস্থা থেকে এই বিএনপি জামাতের যতই দ্বন্দ্ব থাকুক সেটা কিন্তু মুছে যাবে না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি জামাতের শুভবুদ্ধির উদয় হোক, আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করতে পারি। এটা ছাড়া আমি আর কোনো কর্মসূচি আমি আর ভাবছি না এখন তার মধ্যে। আপনার কাছে একটু আসতে চাই। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন বিএনপি মহাসচিবকে আহ্বান জানানো হয়েছিল আলোচনার জন্য, তিনি বলেছেন জামাতের আহ্বানে তারা সাড়া দেবেন না, এমনটা বলা হয়েছে। এবং তিনি আরো উল্লেখ করেছেন হামিদুর রহমান আজাদ, জনাব হামিদুর রহমান আজাদ বলেছেন বিগত রেজিমে কিন্তু এই ধরনের সুর তিনি দেখতে পেয়েছেন যে অমুকের সঙ্গে বসবে না কিংবা তার সঙ্গে বসবে না, এমনটা তার অভিযোগ। এই যে জামাতের অভিযোগ বিএনপির প্রতি আওয়ামী ফ্যাসিস্টদের রেজিমে এরকম দেখা গেছে, আপনার কি মনে হয় এই যে বিএনপির আলোচনায় বসার যে প্রস্তাব প্রত্যাখ্যান, সেটা কি আসলে আওয়ামী যে রেজিম তার মধ্যে পড়ে, নাকি বিএনপির যে প্রত্যাখ্যান আলোচনায় বসা সেটি আসলে যৌক্তিক কিনা? কারণ হচ্ছে অতীতে আমরা 90-এর এরশাদের আমলে কিংবা 18-14 সময় দেখেছি, সেই নির্বাচনের আগে দেখেছি এই যে ঐক্যমত তো আসলে আসেনি, অনেকবার আলোচনায় বসেও সংকট আসলে কাটেনি। কি বলবেন এই বিষয়ে? আসলে মানে কথায় কথায় আওয়ামী লীগের সাথে তুলনা আমি আসলে সহজে করতে চাই না। আবার এটাও ঠিক যে এই যে স্টাবার্ন যে মানে জেদ ধরে আছে দুই পক্ষই, এটাও বাংলাদেশের জন্য খুব বেশি ভালো কোনো কিছু আনছে না। বিএনপির পক্ষ থেকে জামাতের প্রস্তাবে তারা রাজি না হলেও সরকার ডাকলে তারা বসবে এরকম কথা কিন্তু বলেছে। সো এটাকে অন্তত আমরা পজিটিভটাকে আমরা নেই যে তারা সরকারের সাথে আলোচনায় বসবে, এবং আমি আবারও বলছি সরকারকে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় নিতে হবে।
আরেকটা জিনিস আপনি দেখেন যে দাবিটা বা অবস্থাটা যে জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত বা গণভোটের সময় বা নোট অফ ডিসেন্ট, এই তিনটা জিনিসের দাবিটা কিন্তু মাইল্ড টু মডারেট, কিন্তু তাদের এই বিপরীতমুখী আচরণটা কিন্তু অনেক সিভিয়ার, মানে দাবি অনুযায়ী প্রপোর্শনাল না। তো যে জিনিসটা টেবিল চেয়ারে বসে আলোচনায় হবে সেটার জন্য রাজপথে যাওয়াটা মানে একটা ফোর্সফুলি একটা মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য একটা পায়তারা বলে আমার কাছে মনে হয়। এবং এই যে বিপরীতমুখী বক্তব্যগুলো আসলে এই পর্যায়ে এসে আমার কাছে অর্থহীন লাগছে, কারণ কালকে সময়সীমা শেষ হবে এক সপ্তাহে। সরকার আমার কাছে মনে হয় যে ডেকে সব রাজনৈতিক দলকে একটা ফয়সালা দিবে, কারণ এটা দিতেই হবে। এবং এটার পরে কিন্তু আপনি যাতে কেন দিতে হবে, যাতে নির্বাচনটা ঠিক মতো হয় এবং জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখাটা ঐকমত্য কমিশন তাদের সুপারিশে যে খসড়া 2টা প্রস্তাব দিয়েছে সেটা যাতে বাস্তবায়ন হয়। আরেকটা জিনিস, এই যে মানে এটা আমি জানি না এটা কীভাবে বলবো, এই যে জামায়াতেরকে যে আপনি তাদেরকে প্রত্যেকটা প্রস্তাবে রিয়্যাক্ট করাটা, হ্যাঁ, এটাও কতটুকু করতে হবে বা এটাও অন্য রাজনৈতিক দলগুলোর একটু ভাবা উচিত। হ্যাঁ, আপনি যদি প্রথম রাজনৈতিক দল হয় না যে বড় ভাই মেঝো ভাইয়ের কোন কথায় কতটুকু রিয়েক্ট করবে, এটাতেও কিন্তু তার একটা ওজন বোঝা যায়। সো এই জিনিসটাও আমার কাছে মনে হয় একটু মাপা উচিত, কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটাকে একটু বিচার করতে হবে, না করে মানে কারো প্রস্তাবে আমি সে রাস্তায় নেমে গেল আমিও রাস্তায় নেমে যাব এবং খুবই ধ্বংসাত্মক একটা মারমুখী একটা বক্তব্য দিয়ে কি খুব বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যাচ্ছে কিনা এটাও একটু ভেবে থাকা দরকার আর কি। আর বাকিটা তো এই দোয়া মাহফিলে কিন্তু আমিও সমর্থন, আগ্রহী আছি। এটা ছাড়া আমরা আর কোনো উপায় দেখছি না। এবিএম মোশাররফ হোসেন, যেমনটা মজিবুর রহমান মঞ্জু বলছিলেন যে আওয়ামী লীগের যে শাটডাউন কর্মসূচির ঘোষণা, সেটিকে ঘিরে বিএনপি ও জামায়াতের মধ্যে যে দূরত্ব, যে মতের ভিন্নতা, তা আসলে কমে আসবে, এমনটা কমে আসার সম্ভাবনা কি আছে কিনা, যেমনটা তিনি বলছিলেন, এই বিষয়টা একটু জানতে চাই। সেই বিষয়টাই নিয়ে বলবেন। আর বলবেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কথায় কথায় আপনারা রাস্তায় নামবেন, এখন অন্য দল যদি তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে, সংঘর্ষ হবে না। আপনারা নিজেরাই সতর্ক বার্তা দিচ্ছেন দুই পক্ষ রাস্তায় নামলে সংঘর্ষ হবে, তাহলে সংঘর্ষের ঝুঁকি জেনেও আপনারাও 7 নভেম্বর ঘিরে বলা হয়েছে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি বা কেন? না, আমাদের 7 নভেম্বর হলো এটা আমাদের দলের মূল স্তম্ভ, কিন্তু আপনি দেখবেন বিএনপির উত্থানটা হলো 7 নভেম্বরকে কেন্দ্র করে, যার জন্য আমরা প্রতি বছর আওয়ামী লীগের দুঃসময়ের সময় কিন্তু আমরা এটা 7 দিন 10 দিন ব্যাপী আমরা পালন করেছি। সুতরাং এটা একটা রুটিন মাফিক কর্মসূচি, এটা নিয়ে কোনো নতুন আশঙ্কা অথবা যে নতুন বিএনপির কর্মসূচি সেটা বলার কোনো সুযোগ এখানে নেই, এটা সবসময় আমরা এটা করি। এখন আপনাদের একটা জিনিসটা বলতে হবে যে বিএনপি যে কথাটি বলেছে এবং আমরা বাংলাদেশের মানুষও মনে করে, আপনি দেখবেন যে একটি আলোচনা কিন্তু চলছিল চমৎকারভাবে, এর মধ্যে জামাত কিন্তু মাঠে নেমেছে এবং যে কথাটি এখন অনেকে বলতে চাচ্ছে যে মনে হয় তারা একটা নতুন শক্তি, বাংলাদেশে যে তাদের একটা বিরাট জনপ্রিয়তা বেড়ে গেছে এবং কেউ কেউ বলে তো তারা ক্ষমতায় যাবে, এরকম একটা কথা বলতেছে। এই একটা কনফিডেন্স জামাতকে কিন্তু অনেকটাই রাজপথে নামার জন্য মনে হয়, আমার মনে হয় তারা এই ইন্টারনাল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এইটা কোনোভাবে কিন্তু কাম্য হবে না। আজকে আপনি মনে করেন এখানে সংকটটা কি, এখানে অনেক বিষয় কিন্তু ঐক্যমত হয়ে গেছে, তা বাকি ঐক্যমত এখানে মঞ্জু ভাই আছে, মঞ্জু ভাইরা আমি জানি না এই যে ঐক্যমত এমন এই যে 2-1টি বিষয় ছাড়া অনেক বিষয় তো বাস্তবায়ন করা সম্ভব, যেটা দিয়ে আগামী দিনের নির্বাচনের বৈতরণী পার হওয়া যায়, এটা গণতান্ত্রিক পথে আমরা যাত্রা শুরু করতে পারি। এখন গণভোটে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন না অধিকাংশ দলগুলি কি চায়, তাহলে আপনার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা বা ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আপনি গণভোট নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আপনি পিআর নিয়ে প্রশ্ন তুলবেন, আপনি এই নানা বিষয় যখন আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি, আপনি তখন প্রশ্ন তুলে ব্যাপারটাকে একটা প্রশ্নবিদ্ধ করেন। আর বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ আপনি দাঁড় করাতে চান যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি সন্ত্রাস, বিএনপি বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে। অর্থাৎ একটা দলকে আপনি কতটুকু প্রভোগ করে মানুষের কাছে উপস্থাপন করেন, এইটাও কিন্তু একটু দেখতে হবে। তার জন্য আপনি যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, আমি মনে করি এটা স্বাভাবিক, ইতিবাচক একটা রিয়াকশন, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। কারণ জামাত যদি শক্তি দেখাতে চায়, অন্য দলও তো তারাও জনগণের কাছে বোঝাতে চাবে যে আমাদেরও জনসমর্থনটা আছে, কিন্তু আমরা বারবার আহ্বান জানাতে চাই যে আগামী নির্বাচনটাকে যাতে ঝুঁকির মধ্যে ফেলা না হয়, কারণ ঝুঁকির মধ্যে ফেললে কিন্তু আমরা কেউ নিরাপদ থাকবো এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না।
এ বি এম মোশাররফ হোসেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে 13 নভেম্বর যে রায়ের ঘোষণা, সেই রায়ের ঘোষণা কেন্দ্র করে যে শাটডাউন কর্মসূচি, সরকার এখানে শঙ্কিত না এমনটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। আবার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে শাটডাউন কর্মসূচি আসলে এভাবে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই প্রসঙ্গে একটু আসবো, একটা বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। এ বি এম মোশাররফ হোসেন, যেমনটা বিরতির আগে আপনাকে বলছিলাম, 13 নভেম্বর রায়ের দিন ঘোষণা, আর ঠিক সেই দিনই নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন। এটা কি রাজনৈতিক কোনো প্রতিরোধ নাকি আইনি প্রক্রিয়াকে চাপের মধ্যে ফেলার একটি অঘোষিত চেষ্টা, সেই বিষয়টি জানতে চাই। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শঙ্কার কিছু নেই, আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে, এটাও আমরা জানি। কিন্তু এই যে শাটডাউন কিংবা এই যে ঝটিকা মিছিল হয়ে যাচ্ছে, এটা কি এত হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ আছে? এটা আসলে এটা নিয়ে কোনো আলোচনার বিষয় না, কারণ আওয়ামী লীগের এমন কোনো সামর্থ্য নাই বর্তমানে এই ধরনের কোনো কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করবে। বরং এগুলো মিডিয়ার একটি খোরাক আমাদের কাছে মনে হচ্ছে। কারণ যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তার কর্মীরা বাংলাদেশে নতুন কিছু করে তাকে আবার ফিরিয়ে আনবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। বরং এটা নিয়ে আলোচনা করা মানে আওয়ামী লীগকে একটি গুরুত্ব দেওয়া। এবং আপনি দেখবেন আজকে তো হলো 9 তারিখ, 13 তারিখ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থকদেরকে বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে, এইটা বিশ্বাস করার কোনো কারণ। তাজনুবা জেবিন, একটু আপনার কাছে আসতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেছেন, বাস্তবে কোনো পরিবর্তন না আসায় জনগণের আস্থা ক্ষীণ হচ্ছে। একটু জানতে চাই, তার মানে কি এটা বোঝাতে চাচ্ছেন যে সরকার ব্যর্থ হয়েছে, তারা সংস্কারের জন্য আসলে 1-1.5 বছর পরে নির্বাচনের সেই আয়োজন করলেন, কিন্তু সরকার কি ব্যর্থ হয়েছে? আপনাদের সবার দ্বারাই সরকার গঠিত হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? আসলে আমার মনে হয় উনি শুধু এই সরকার কেন্দ্রিক না, আমাদের যে এক ধরনের রাজনৈতিক গণ অভ্যুত্থানের পরে যে আমাদের একটা নতুন বাংলাদেশের বা নতুনভাবে গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের যে সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল শুরুতে, সেই আগস্টে 2024-এ, সেটাতে অনেকখানি ভাটা পড়েছে। যেটার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই জুলাই সনদে আমাদের অনেক বিষয়ে আমাদের একমত হতে না পারা, যেসব জিনিস আমাদের রাষ্ট্র কাঠামোটাকে যে একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে যে গণতন্ত্রের দিকে নিয়ে যাবে, যে এক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা যে সব রাজনৈতিক দলের মধ্যে প্রতিফলিত হবে, চাহিদার মধ্যে, তাদের চাওয়ার মধ্যে, সেটা হয়নি। এবং আপনি যদি এই মনোনয়ন, যারা যে কয়েকটা মনোনয়ন, বিএনপির মনোনয়ন কেন্দ্র করে কিন্তু অনেক সংঘর্ষ হয়েছে, ইভেন একজন নিহতও হয়েছে। গতকাল দেখলাম বগুড়া 1 আসনের যিনি মনোনয়নপ্রাপ্ত হয়েছে তিনি স্লোগান দিচ্ছেন যে ধানের শীষ জিতলেই নৌকা জিতবে। তারপর আজকে আমাদের আনিসুল হক, মানে আওয়ামী লীগের আনিসুল হকের সংশ্লিষ্ট একজন নারায়ণগঞ্জ থেকে মনোনয়ন পেয়েছেন। তাহলে এই যে ফাঁকফোকরগুলা, সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের যে ফাঁকফোকরগুলা বা যে সংস্কৃতিগুলা, সেগুলা কিন্তু রয়ে গেছে অনেকখানে। প্লাস এই জুলাই সনদ কেন্দ্রিক, আমি যেটা একদম অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, এটার প্রতি যে নানান অজুহাতে এটাকে বাতিল করে দেওয়ার যে একটা চেষ্টা, মানে এটার প্রতি কিন্তু সব দলের একটা, এই যে আমরা বলছিলাম না যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা সবাই এক, ঐক্যটা আমরা একদম সব রাজনৈতিক দল কিন্তু একদিকে। সো এই সংস্কার প্রস্তাবগুলো আওয়ামী লীগের বিচার প্রশ্নে কিন্তু আমাদের এরকম একদিকে হওয়া উচিত ছিল। সব এই বড় দলগুলো তো দুটোই জনপ্রিয়, তাহলে এই সংস্কারগুলো আসলে, এই নতুন নিয়মগুলো সেট হলে তাদের তো ভয় পাওয়ার কথা ছিল না। কিন্তু আমরা দেখছি যে তারা ওই পিছনের পুরনো নিয়মগুলোতেই যেন স্বস্তি খুঁজে পায়, আরাম খুঁজে পায়, কমফোর্ট খুঁজে পায়। সো এই প্রসঙ্গেই, এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে। আমাদের বলতে আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতিতে আসছি এবং আমরা যারা একটা নতুন ধারা বাংলাদেশের রাজনীতিতে চাই, তাদেরকে কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে। পুরনো এস্টাবলিশমেন্টের সাথে আমাদের কিন্তু অনেক দ্বন্দ্ব বা অনেক মতের অমিল এই জায়গাটাতে। সো আমার মনে হয় যারা এই ব্যাপারটা ঘিরেই কিন্তু বলেছে। আর সরকারের তো ব্যর্থতা অনেক জায়গায় আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আইন শৃঙ্খলা আমি বলবো। এবং বিশেষ করে এই সংস্কার প্রক্রিয়াটা তারা যেভাবে পরিচালনা করেছে সব রাজনৈতিক পদ্ধতিতে, আগের পদ্ধতি পুরনো বলতে চাচ্ছেন, মানে তাদের যে বোল্ড একটা অবস্থান হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী একটা অন্তর্বর্তী সরকারে, তারা কিন্তু হয় নাই। যে মঞ্জু ভাই বলছিলেন না, হেলে যায়,
তারা কিন্তু মানে আত্মসমর্পণ করে এবং এই নেচারটা অনেকটা আমরা মেনেই নিয়েছি। মোশাররফ হোসেন, এই বিষয়ে কি আপনি কিছু যুক্ত করবেন কিনা, যেমনটা না, বলছিলেন তাজনুয়া জেবিন? আসলে তো রাষ্ট্রের একটা কাঠামো থাকে, আপনি একদিন তো রাতারাতি সব পরিবর্তন করতে পারবেন না। আমি মনে করি ঐক্যমত কমিশনের যে পরিবর্তনগুলোর ঐক্যমত হয়েছে, এটা কিন্তু আগামী দিনে বাংলাদেশটাকে বদলে দেবে। এবং আপনি দেখবেন এই যে বাংলাদেশে যেই বিষয়গুলি নিয়ে মূল সংকটগুলো, যেমন নির্বাচন কি হবে, আপনি অলরেডি কিন্তু একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে ইন্টারিম কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। এই যে ক্ষমতার ভারসাম্য, নানা ক্ষেত্রে যে পরিবর্তনগুলি আনা হয়েছে, এগুলি যদি আমরা বাস্তবায়ন, আপনি কিন্তু রাতারাতি সবকিছু আপনি পারবেন না, একদিনই বাংলাদেশটাকে মানে পরিবর্তন করে দেবেন, এটা ভাবার কোনো কারণ নাই। বরং এই প্র্যাকটিসগুলি যে আমরা ধীরে ধীরে করতে পারি এবং রাজনৈতিক দলগুলি যদি এগুলি সবাই মেনে চলে, আমার মনে হয় বাংলাদেশটা অবশ্যই পরিবর্তন। নিশ্চয়ই। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটু আসতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে। এই পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাবও শক্তিশালী করবে, এমনটা বলা হচ্ছে। এর মাধ্যমে ভারত কি কোনো ভিন্ন বার্তা দিতে চাইছে কিনা, কি মনে করছেন? বাংলাদেশের জন্য কতটা হুমকির কিংবা উদ্বেগের? ভারত তো আমাদেরকে অলরেডি বার্তা দিয়েই রেখেছে। ভারত কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে তাদের বন্ধুত্বটা আমাদের সাথে না, আমাদের সাথে বন্ধুত্বটা হচ্ছে আওয়ামী লীগ সাপেক্ষে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে তখন ভারত আমাদের বন্ধু, আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে না তখন ভারত আমাদের শত্রু। আপনি তো দেখছেন আমাদের ভিসা বন্ধ, ভারত নানা চুক্তি, নানা বিষয়গুলো অলরেডি একটা ব্যারিয়ার তৈরি করে রেখেছে। এবং সবচাইতে যেটা থ্রেট, যে আমাদের এখান থেকে প্রচুর সন্ত্রাসীরা, আসামিরা, খুনিরা, টাকা পাচারকারীরা এখন ভারতের মানে বিভিন্ন জায়গায় অফিস খুলে বসেছে, বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। এবং ভারত যেখানে তার ওই জায়গায় অবৈধ বাংলাদেশি বলে তার নাগরিকদেরকে আমাদের দেশে মানে পুশব্যাক করাচ্ছে বা পুশ ইন করাচ্ছে, যেটাই করাচ্ছে আর কি। কিন্তু আওয়ামী লীগদের কাউকে কিন্তু এখন পর্যন্ত একটা লোককেও কিন্তু তারা পুশ করে না আমাদের দিকে। তো সুতরাং ভারতের একটা হচ্ছে কেতাবি কথা, আর এটা হচ্ছে বাস্তব চরিত্র। বাস্তব চরিত্রটা কিন্তু আমরা এতটুকু খারাপ ভাবতে চাই নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা আমরা আমাদের ভাবনার চাইতেও খুবই খারাপ জায়গায় চলে গেছে। আমরা অতীতে বলতাম রাজনৈতিক কারণে যে ভারত বন্ধুত্বটা শুধু হাসিনার সাথে বা শুধু আওয়ামী লীগের সাথে, কিন্তু এবারে বাংলাদেশের আমার মনে হয় এমন কোনো মানুষ বাদ নাই যে বুঝতে পারছে না আসলে যে এটাই ভারতের সম্পর্কের জায়গাটা। তো আপনি যে প্রসঙ্গটা তুলেছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন, আমি জানি না কতটুকু সম্পর্ক উন্নয়ন হয়েছে, বাট একটু চলাচল যোগাযোগটা একটু বেড়েছে হয়তো। এটা তো বাংলাদেশের একটা কূটনৈতিক জায়গায় তো বাংলাদেশ করতেই পারে। বাংলাদেশ চিন্তা করবে আপনি আমার সাথে, আপনার সাথে সম্পর্ক সাপেক্ষে তো আমি আরেকজনের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না, কারণ আমার দেশের কূটনৈতিক স্বার্থে আমি যার সাথে সম্পর্ক করব সেটা আলাদা ব্যাপার। আমি মনে করি না যে বাংলাদেশ, আমি মনে করি না যে বাংলাদেশের সাথে পাকিস্তানের খুব হৃদ্যতা তৈরি হয়ে গেছে। এটা একটা আঞ্চলিক রাজনৈতিক কারণেই এক ধরনের একটা মানে চায়নার অধিক ইন্টারেস্ট তৈরি হয়েছে। পাকিস্তান ঘন ঘন যোগাযোগ করছে, টার্কিশরা এখানে আসছে, এটা একটা কৌশলগত মানে কূটনৈতিক সম্পর্ক আমি মনে করি। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে রাজকাহনে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। সঙ্গে থাকুন।